সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই অনেক অনেক ভালো আছেন। দর্শক বিন্দুরা, আজকের ভিডিওতে আমরা কথা বলবো Realme C30 এই ফোনটি নিয়ে। ফোনটি বাংলাদেশের মার্কেটে এই মাসেরই 17 তারিখে লঞ্চ হচ্ছে, 17ই অক্টোবর। ফোনটির হাইলাইটের বিষয় হচ্ছে ফোনের চিপসেট হিসেবে থাকছে Unisoc T612 চিপসেট এবং এছাড়াও থাকছে 5000 mAh এর একটি ব্যাটারি, আরও থাকছে IPS এর একটি ডিসপ্লে। সো সবকিছু মিলে ফোনটা আসলে কেমন হবে, আর ফোনটি যেহেতু অক্টোবরের 17 তারিখে বাংলাদেশে লঞ্চ হচ্ছে, এর দামই বা কেমন হতে পারে, এই সবগুলো প্রশ্নেরই উত্তর থাকবে আজকের এই ভিডিওতে। আর আমি প্রতিবারের মতো আপনাদের সাথে আছি মোহাম্মদ পলাশ, এবং আপনারা দেখছেন DOTPIN চ্যানেল। আপনারা যদি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের যে অল বাটন দেখতে পাচ্ছেন সেখানে প্রেস করে দেবেন, কেননা যেন আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনি প্রথম দেখতে পারেন। প্রথমে যদি ফোনটির ডিজাইন এবং বিল কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে ফোনটির ফ্রেমে এবং ব্যাক সাইডে থাকছে প্লাস্টিক, আর এই ব্যাক সাইডে থাকছে শুধুমাত্র একটি ক্যামেরা, এবং একেবারে নিচের দিকে থাকছে রিয়েলমি ব্র্যান্ডিং। আর ব্যাক সাইডের ডিজাইনটা থাকছে অন্যান্য ফোনটির চেয়ে কিন্তু অনেকটাই আলাদা, কিছুটা সাগরের ঢেউর মতো ডিজাইন করা হয়েছে, যেটি আপনারা দেখতেই পারছেন। আপ ডাউন আপ ডাউন। সত্য কথা বলতে ফোনটি দেখলে মনে হবে না এটি একটি বাজেট ফোন। ফোনটির থিকনেস করা হয়েছে 8.5 মিলিমিটার, আর ওজন করা হয়েছে 182 গ্রাম। তার মানে বুঝতেই পারছেন এই ফোনটি আপনারা লং টাইম এক হাতে খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন। আর পোর্ট সাইড বাটন হিসাবে এই ফোনে সব ধরনের পোর্ট সাইড বাটন পেয়ে যাচ্ছেন, যেমন 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, মাইক্রো এসডি পোর্ট ইত্যাদি। এখানে কিন্তু টাইপ সি পোর্টটি আপনারা পাচ্ছেন না, আর বাজেট ফোন হিসাবে এই বিষয়টি কিন্তু আমাদের মেনে নিতেই হবে। তবে এই ফোনে আপনারা দুটি সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহার করারও সুযোগ পেয়ে যাচ্ছেন। এই বিষয়টি কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে। ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার ঠিক উপরের অংশে ইউশেপ কিংবা ওয়াটারটপের মাধ্যমে বসানো রয়েছে সেলফি ক্যামেরাটি। বাজেট ফোন হিসাবে ইউশেপ কিন্তু এখানে ঠিকই আছে। ভিভো যদি 50,000 টাকা দামের ফোনের মধ্যে ইউশেপ ব্যবহার করতে পারে, তাহলে রিয়েলমি কেন 10,000 টাকার ফোনে ইউশেপ ব্যবহার করতে পারবে না? ফোনটি আমরা দেশের বাজারে দুটি কিংবা তিনটি কালার ভেরিয়েন্টে পেয়ে যাব। একটি হচ্ছে লেক ব্লু এবং আরেকটি হচ্ছে ব্যাম্বু গ্রিন এবং সর্বশেষ হচ্ছে ব্ল্যাক। ওভারঅল সবকিছু মিলে ফোনটির ডিজাইন এবং বিল কোয়ালিটি এবং কালার কোয়ালিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। সত্যি বলতে পার্সোনালি আমার কাছে কিন্তু ফোনটির ডিজাইন খুবই ভালো লেগেছে। ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে ফোনে থাকছে 6.5 ইঞ্চির একটি IPS LCD প্যানেল, যার রেজলিউশন হিসেবে থাকছে 720x1600 পিক্সেল এবং আরও থাকছে 270 ppi ডেনসিটি। তবে ডিসপ্লেতে কোনো ধরনের হায়ার রিফ্রেশ রেট থাকছে না, এখানে থাকছে শুধুমাত্র 60 Hz এর রিফ্রেশ রেট এবং আরও থাকছে 400 নিট স্পিড ব্রাইটনেস, যার কারণে আউটডোরে যখন আপনি ফোনটি ব্যবহার করবেন তখন কিন্তু ব্রাইটনেস ঘাটতি কিছুটা হলেও লক্ষ্য করবেন, তবে একেবারে বেশি সেটা কিন্তু না। এছাড়া IPS ডিসপ্লে হওয়ার কারণে যে কোনো কন্টেন্ট প্লে করলে শার্পনেসের ঘাটতি কিছুটা হলেও লক্ষ্য করবেন, তবে একেবারে বেশি না। ওভারঅল বাজেট ফোন হিসাবে ডিসপ্লে প্যানেলটি কিন্তু ঠিকই আছে। এবারে যদি ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে আমরা কথা বলি, তাহলে ফোনে থাকছে Android 11, যার ব্যাকএন্ডে থাকছে Realme UI Go এডিশন। আর আমি প্রথমে বলেছি এই ফোনের চিপসেট হিসেবে থাকছে Unisoc T612, যা একটি 4G চিপসেট। আর এই চিপসেটটি মূলত 12 nanometer আর্কিটেকচারে তৈরি করা একটি Octa-core প্রসেসর এবং জিপিইউ হিসেবে থাকছে Mali G57 MT2। দর্শক বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকেই Unisoc T612 চিপসেটের সাথে পরিচিত না, আর Unisoc চিপসেট হওয়ার কারণে আপনারা অনেকেই এই চিপসেটটিকে খারাপ মনে করতে পারেন। আপনারা যারা এরকম মনে করেছেন তাদের ধারণা কিন্তু একেবারেই ভুল, কারণ এই চিপসেট আন্তরিক স্কোর 1,70,000-এর আশেপাশে। আর যেহেতু এই ফোনটি একটি বাজেট ফোন, তাই চিপসেটে কিন্তু আন্তরিক স্কোর সবাইকে অবাক করবে। আর রিয়েলমি মূলত দেশের বাজারে এই বাজেটে একটি গেমিং ফোন দেওয়ার চেষ্টা করছে, আর এই ফোনটি সেটির উদাহরণ হতে চলেছে। আর Mali G57 গ্রাফিক্স থাকার কারণে এন্ট্রি গেমগুলো কিন্তু এই ফোনটিতে ইজিলি খেলতে পারবেন। গেমস খেলার সময় কোনো ধরনের ল্যাগ বা ফ্রেম ড্রপ অবশ্যই লক্ষ্য করবেন না। তবে হ্যাঁ, হাই গ্রাফিক্সের গেমগুলো কিন্তু খেলতে গেলে এই ফোনে ল্যাগ বা ফ্রেম ড্রপ অবশ্যই লক্ষ্য করবেন, এটি স্বাভাবিক। তবে পাবজির মতো গেমগুলো কিন্তু মিডিয়াম সেটিংয়ে খুব সুন্দরভাবে খেলতে পারবেন। আর ফ্রি ফায়ার যদি খেলতে চান তাহলে কিন্তু স্মুথলি খুব ভালোভাবে ল্যাগ ফ্রি খেলতে পারবেন, এবং মাল্টিটাস্কিং সহ অন্যান্য কাজও কিন্তু এই ফোনটিতে ভালোভাবেই করতে পারবেন। তবে ভিডিও এডিটিং এর ক্ষেত্রে বড় বড় সফটওয়্যারগুলো কিন্তু ইউজ করার ক্ষেত্রে এই ফোনে কিছুটা সমস্যা হতে পারে। তবে আপনি যদি 10,000 টাকার ফোনে 20,000 টাকার পারফরমেন্স চান, তাহলে কিন্তু এই ফোন কেন অন্য কোনো ফোনেও আপনারা পাবেন না। ফোনটি ইন্ডিয়ান মার্কেটে 3টি র্যাম ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, 2GB র্যাম, 33GB ROM
এবং 3GB র্যাম 32GB রম। এছাড়া সবশেষে থাকছে 4GB র্যাম 64GB রম। তবে স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 2.2 এবং র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR4X। তবে আমি আবারও বলছি, এই ফোনে কিন্তু আপনারা মাইক্রো SD কার্ড ব্যবহার করার সুযোগ পেয়ে যাচ্ছেন। তবে আরেকটি কথা না বললেই নয়, এই দেশের বাজারে ফোনটি একটি কিংবা দুটি র্যাম ভ্যারিয়েন্টে আসতে পারে। আমার মনে হয় 3GB র্যাম 32GB রম এবং 4GB র্যাম 64GB রম। এবারে যদি ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে আমরা কথা বলি, তাহলে ফোনটির ব্যাক সাইডে থাকছে একটি ক্যামেরা, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 8 মেগাপিক্সেলের একটি ওআইডি সেন্সর, যা f2.0 অ্যাপারচার। আর ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে থাকছে LED প্লাস HDR প্যানোরামা। তবে ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা শুধুমাত্র 1080p দিয়ে 30 fps শুট করতে পারছেন। আর ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 5 মেগাপিক্সেলের একটি ওআইডি সেন্সর, যা f2.2 অ্যাপারচার। আর সেলফি ক্যামেরা দিয়ে আপনারা শুধুমাত্র 720p দিয়ে 30 fps শুট করতে পারছেন। সেলফিতে আপনারা 1080p এর অপশনটি পাচ্ছেন না। ফটো কোয়ালিটির কথা বলতে গেলে এই ফোনটির ফটো কোয়ালিটি আহামরি যে খুব বেশি ভালো হবে তা কিন্তু নয়। তবে প্রাইস পয়েন্ট অনুযায়ী কিন্তু ফোনটির ফটো কোয়ালিটি যথেষ্ট ভালো হবে। এবার আসলে আমাদের দেখার পালা বাংলাদেশের ওয়েদারে ফটো কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি কেমন হয়। এছাড়া ফোনটিতে ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস, FM রেডিওর মতো আর অনেক ধরনের ফিচার্স পেয়ে যাচ্ছেন এবং ইউএসবিতে থাকছে মাইক্রো USB 2.0। তারপর ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে ফোনে থাকছে 5000 mAh এর একটি ব্যাটারি এবং চার্জ করার জন্য থাকছে 10 ওয়াটের একটি চার্জার। আর 5000 mAh এর ব্যাটারি থাকার কারণে এই ফোনটিতে আপনারা একদিনের ব্যাটারি ব্যাকআপ খুব ইজিলি পেয়ে যাবেন। তবে আপনি যদি হেভি ইউজার হন, তাহলে কিন্তু দিন শেষে এই ফোনটিকে আপনার চার্জ করতে হবে। তবে নর্মালি ইউজে কিন্তু একদিনে খুব ভালোভাবে এই ফোনটি আপনারা চালাতে পারবেন, এই বিষয়টি কনফার্ম। এবারে কথা হচ্ছে বাংলাদেশের মার্কেটে এই ফোনটির প্রাইস কেমন হতে পারে। প্রথমে বলেছি বাংলাদেশের মার্কেটে এই ফোনটি 17 তারিখে লঞ্চ হচ্ছে, আর দেশের বাজারে এই বেস ভ্যারিয়েন্টের প্রাইস হতে পারে 10 থেকে 11,000 টাকা এবং আপার ভ্যারিয়েন্টের প্রাইস হতে পারে 12 থেকে 12,500 টাকা। আর এরকম প্রাইস পয়েন্টে ফোনটি আমাদের অফার করছে ভালো একটি চিপসেট এবং ইউনিক একটি ডিজাইন, আর বাকি সবকিছুই থাকছে অ্যাভারেজ। এখন সবকিছু মিলে আমার মনে হয় আপনারা যদি এরকম প্রাইস পয়েন্টে একটি গেমিং ফোন নিতে চান, যেখানে আপনারা স্পেশালি গেমিং করবেন, তাদের জন্য কিন্তু এই ফোনটি দারুণ হবে। তাছাড়া আপনাদের বাজেট যদি একটু বেশি থাকে, সেক্ষেত্রে আপনারা বাজেট একটু বাড়িয়ে অন্যান্য ফোনের দিকেও কিন্তু যেতে পারেন। তবে আমি নিঃসন্দেহে বলতে পারি এরকম বাজেট পয়েন্টে এই ফোনটি যথেষ্ট ভালো হবে। আশা করি আপনারা Realme C30 ফোনটি সম্পর্কে বিস্তারিত ভালোভাবে বুঝতে পেরেছেন। তারপর যদি কোনো ফোন সম্পর্কিত আপনাদের প্রশ্ন থেকে থাকে, কমেন্ট বক্সে কমেন্ট করুন, কিংবা আমার সোশ্যাল অ্যাকাউন্টের লিঙ্কগুলো দেওয়া রয়েছে, সেখান থেকে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক করে দেবেন এবং ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। এবং আপনি যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অল বাটনে প্রেস করে দেবেন। তাহলে আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, ধন্যবাদ।